এইবারে আমরা আসব, যদি একটা সমতল তিনটে নন কোলিনিয়ার পয়েন্ট দিয়ে পাস হয়, ঠিক আছে? অর্থাৎ একটা সমতল তিনটে অসমরেখ বিন্দু দিয়ে যদি যায়, তাহলে সেই সমতলের সমীকরণটা কিভাবে লিখব, ঠিক আছে? তাহলে এখন দেখো, লক্ষ্য করো যে তিনটে বিন্দু এ, বি, সি, তিনটে হচ্ছে নন কোলিনিয়ার, মানে সমরৈখিক নয় বা একরেখীয় নয়, ঠিক আছে? তাহলে এই তিনটে বিন্দু দিয়ে একটা নির্দিষ্ট সমতল আমি ড্র করতে পারবো। সেই সমতলের সমীকরণটা কি হবে? লক্ষ্য করো, প্রথম পয়েন্ট হচ্ছে x1 y z1, পরেরটা x2 y2 z2, x3 y3 z3, ঠিক আছে? তাহলে তিনটে বিন্দু দিয়ে, তিনটি অসমরেখ বিন্দু দিয়ে সমতলের সমীকরণ নির্ণয়। তিনটি অসমরেখ বিন্দু দিয়ে সমতলের সমীকরণ নির্ণয়। তো আমরা এর আগে ফর্মুলা শিখলাম যে এক বিন্দুগামী সমতলের সমীকরণ কিরকম হবে। তার মানে আমি লিখতে পারি, এখানে দেখো, x1 y1 z1 বিন্দুগামী সমতলের সমীকরণ কত হবে? a into x minus x1 plus b into y minus y1 plus c into z minus z1 is equal to 0. এটা সূত্র আমরা শিখলাম যে এক বিন্দুগামী সমীকরণ সবসময় আমরা এই ফরম্যাটে লিখব, ঠিক আছে? এখন এই সমতলটা আরো দুটো বিন্দু দিয়ে সিদ্ধ হবে, কারণ বি বিন্দুগামী হবে, সি বিন্দুগামী হবে। তাহলে বি বিন্দু দিয়েও সিদ্ধ হবে, সি বিন্দু দিয়েও সিদ্ধ হবে। তাহলে সিদ্ধ করো। তাহলে এখন এই সমতলটি কোন কোন বিন্দুগামী? x2 y2 z2 ও x3 y3 z3 বিন্দুগামী। সুতরাং আমরা কি পাবো? দুটো সম্পর্ক আরো পাবো। যদি আমরা x2 দিয়ে সিদ্ধ করাই, তাহলে কি হবে? x এর জায়গায় x2, y এর জায়গায় y2, আর z এর জায়গায় z2 পুট করতে হবে, ঠিক আছে? x2 minus x1 plus b into y2 minus y1 plus c into z2 minus z1 is equal to 0. আবার যদি c বিন্দু দিয়ে সিদ্ধ হয়, তাহলে কি পাবো? a into x3 minus x1 plus b into y3 minus y1 plus c into z3 minus z1 is equal to 0. তাহলে এখানে লক্ষ্য করো, 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর, এই 3 নম্বর সম্পর্কে দেখো এবিসি আছে ভ্যারিয়েবল। এবার লক্ষ্য করো, এই তিনটে ভ্যারিয়েবল এলিমিনেট করতে গেলে ডিটারমিনেন্টের সাহায্য নিতে পারি। তাহলে এবিসি অপনয়ন করলে কি পাবো আমরা? 1 আর 2 1 2 এবং 3 থেকে 1 2 ও 3 থেকে এ বি সি অপনয়ন করে পাই। এই কাজটা আমরা কার সাহায্যে করতে পারি? ডিটারমিনেন্টের সাহায্যে নিয়ে। ডিটারমিনেন্টে পড়ানোর সময় এটা আমরা বলেছিলাম যে ডিটারমিনেন্টের সাহায্যে, ডিটারমিনেন্টকে আমরা এই জন্য এলিমিন্যান্টও বলে থাকি। এরকম তিনটে ভ্যারিয়েবল আছে, ঠিক আছে? তিনটে এবিসি যদি আমরা এলিমিনেট করতে চাই, তাহলে আমরা ডিটারমিনেন্টের যে ফর্ম, সেইটা যদি রো ওয়াইজ লিখি, এক্স এ বি সি এর সবগুলো রো ওয়াইজ লেখো।
দ্বিতীয় ইকুয়েশন থেকে x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1 আর 3 নম্বর ইকুয়েশন থেকে x3 মাইনাস x1 y3 মাইনাস y1 z3 মাইনাস z1। ঠিক আছে, এই ডিটারমিনেন্টটা যদি ক্যালকুলেট করি এবং ইকুয়াল টু যদি শূন্য লিখি, তাহলে কিন্তু আমাদের এবিসি অপনয়ন করলে যে রিলেশনটা তৈরি হবে সেই রিলেশনটা কিন্তু এই ডিটারমিনেন্টের সাহায্যে পেয়ে যাবে। ঠিক আছে, তো ডিটারমিনেন্টের সাহায্য নিলে কি হবে, আমাদের ক্যালকুলেশনটা মনে রাখাটা সুবিধা হবে। অর্থাৎ এবিসি এর যে সহগগুলো হবে সেটা রো ওয়াইজ লিখে দেবো তিনটে সমীকরণ থেকে। ঠিক আছে, ডিটারমিনেন্টের যে ক্যালকুলেশন করার যে নিয়ম সেটা যদি ফলো করি, ঠিক আছে, তাহলে যে এক্স ওয়াই জেড এর মধ্যে যে সম্পর্কটা পাবো সেটাই হয়ে যাবে কি এই তিন বিন্দুগামী সমতলের সমীকরণ। ঠিক আছে, এবং এটা অবশ্যই এক্স ওয়াই জেড এর একটা লিনিয়ার সমীকরণ আসবে। ঠিক আছে, সুতরাং এটাকে ক্যালকুলেট করলে আমরা সমতলের সমীকরণটা খুব ইজিলি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে তিন বিন্দুগামী তিনটি অসমরেখ বিন্দু দিয়ে যে সমতলটা ড্র করতে পারবো তার সমীকরণটা কিন্তু এটা হয়ে যাবে। ঠিক আছে, এটাকে ক্যালকুলেট করলে আমরা সমীকরণটা পেয়ে যাব। এখন চারটে বিন্দু সমতলিক দেখাতে গেলে কি করব? প্রথমত তিনটে বিন্দু দিয়ে সমতল আমি অঙ্কন করব বা সমতলের সমীকরণটা বের করে নেব। 4 নম্বর যে চতুর্থ যে বিন্দু সেই বিন্দু দিয়ে দেখব সমতলটা সিদ্ধ হচ্ছে কিনা। যদি সিদ্ধ হয় তখন আমরা বলবো যে চারটে বিন্দু সমতলিক। ঠিক আছে, তাহলে প্রথম তিনটে বিন্দু দিয়ে সমতল অঙ্কন করব, অর্থাৎ সমতলের সমীকরণ নির্ণয় করব এই পদ্ধতিতে। ঠিক আছে, ডাইরেক্ট ডিটারমিনেন্ট আমরা ইউজ করতে যাব না, আমরা এইভাবেই যেভাবে আমরা লিখলাম সেইভাবে পরপর স্টেপ বাই স্টেপ লিখে লাস্ট লাইনে ডিটারমিনেন্ট ইউজ করে আমরা সমীকরণটা বের করব। বা আমরা ডিটারমিনেন্ট ইউজ না করলেও চলবে, আমরা 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ থেকে এ বি সি এর কিন্তু প্রপোর্শনাল ভ্যালু পাবো বাই ক্রস মাল্টিপ্লিকেশন। বজ্রগুণন পদ্ধতিতে এ বি সি এর কিন্তু একটা প্রপোর্শনাল ভ্যালু পাবো। সেই প্রপোর্শনাল ভ্যালু যদি 1 নম্বর সমীকরণে পুট করে দিই তাহলেও কিন্তু আমরা সমীকরণটা পেয়ে যাব। ঠিক আছে, যেটা সুবিধা হয় সেটা করব। আমরা ডিটারমিনেন্টটা করছি কেন? কারণ ডিটারমিনেন্ট করলে কি হবে, আমাদের ডিটারমিনেন্টের যে ক্যালকুলেশন নিয়ম সেটা আমরা জানি, সেটার হেল্পে আমরা খুব সহজেই সমতলের সমীকরণটা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এখন এখানে আরো কতগুলো ফর্ম আসবে, যেমন ধরো পার্টিকুলার কেস আমরা একটু আলোচনা করে নিই। যদি মূল বিন্দুগামী হয় তাহলে কি হয় সমীকরণটা? মূল বিন্দুগামী হলে আমরা জানি যে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইজ ইকাল টু 0। মূলবিন্দুগামী হলে কি হবে, যেহেতু মূলবিন্দু দিয়ে সিদ্ধ হবে তাহলে ডি এর মান শূন্য হয়ে যাবে, তাহলে মূলবিন্দুগামী হলে ডি কিন্তু থাকবে না। তো সমীকরণটা কি হবে, শূন্য 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 বিন্দুগামী যদি হয় তাহলে সমীকরণটা আমরা ধরে নিতে পারবো এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড ইজ ইকাল টু 0। ঠিক আছে, এখান থেকে আমরা যেটা এর আগে বললাম যে এখানে যে সমতলটা আমি ধর পাবো, এই সমতলের যে অভিলম্ব, ঠিক আছে, এটা বারবার মনে রাখবে, সমতলের যে অভিলম্ব লম্ব সরলরেখা সেই অভিলম্বের ডিআরএস কত? অভিলম্বের ডিআরএস হবে এ বি সি এর সমানুপাতি। ঠিক আছে, বা ডিরেক্টলি আমরা ডিআরএস বা দিক অনুপাত বলতে পারবো এ বি সি। ঠিক আছে, এবিসিটা কি? সমতলের অভিলম্বের দিক অনুপাত, অর্থাৎ এক্স ওয়াই জেড এর যে সহগ, ঠিক আছে, সেগুলো কি মিন করে? সমতলের অভিলম্বের দিক অনুপাত সমূহ। ঠিক আছে, এক্স অক্ষের সমান্তরাল হলে কি হয়? এক্স অক্ষের সমান্তরাল হলে সমীকরণটা কি হবে? লক্ষ্য করো, এক্স অক্ষের সমান্তরাল হলে কি ঘটনা ঘটবে, বা এক্স অক্ষকে যদি ধারণ করে থাকে তাহলে ওই সমতলটির অভিলম্ব ভেক্টর এক্স অক্ষের উপর লম্ব হয়ে থাকবে কিনা? কি ব্যাপারটা বোঝা গেল? এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ,
জেড অক্ষ। যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে কি ঘটনা ঘটবে? সমতল যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে এক্স অক্ষের সমান্তরাল হলে বুঝতে পারছো যে এই সরলরেখার সমান্তরাল। তাহলে সমান্তরাল ভাবে যদি একটা সমতল আমরা ড্র করি, ঠিক আছে, তাহলে এর যে অভিলম্ব, এর অভিলম্বটা এক্স অক্ষের উপর লম্ব হবে কিনা? ঠিক আছে, তাহলে লক্ষ্য করো আমরা এক্স অক্ষের ডিসিএস বা ডিআরএস কত জানি? ডিসিএস এর কথা যদি বলি, ডিরেকশন কোসাইন আমরা জানি 100, ঠিক আছে। তাহলে এর উপরে লম্ব হতে গেলে কি হয়? করসপন্ডিং গুণফলটা 0 হয়, মানে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়াল টু 0, দুটো সরলরেখা লম্ব শর্ত, ঠিক আছে। তাহলে লক্ষ্য করো এক্স অক্ষের ডিসিএস হচ্ছে বা ডিরেকশন কোসাইন কত? 100। তাহলে অভিলম্বের ডাইরেকশন রেশিওস কত হতে হবে? অবশ্যই প্রথমটা আননোন, মানে প্রথমটা তো অবশ্যই 0 হতে হবে, 0, আর পরেরটা বি কমা সি দিলেও কোনো প্রবলেম নাই, অর্থাৎ যে কোনো ভ্যালু বি আর সি থাকতে পারে। তাহলে এবার দেখো গুণ করো 1 ইন্টু 0 0, 0 ইন্টু বি 0, 0 ইন্টু সি 0, তাহলে যোগ করলে টোটালটা 0 হচ্ছে, অর্থাৎ কি হবে? এই অভিলম্ব আর এক্স অক্ষ তখন পরস্পর লম্ব হবে। তার মানে সেক্ষেত্রে সমীকরণটা দেখো এখানে এ বি সি ছিল, তাই তো, তার মানে কি এটা শূন্য, বি আর সি থাকবে, তার মানে এখানে আমি বলতে পারি বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইজ ইকাল টু 0, কারণ এটা মূলবিন্দুগামী নাও হতে পারে। তাহলে এক্স অক্ষের সমান্তরাল হলে এক্স টার্মটা প্রেজেন্ট থাকবে না। খুব সহজেই যদি আমরা মনে রাখার জন্য বলি, তাহলে এক্স অক্ষের সমান্তরাল হলে এক্স অক্ষের এক্স টার্ম প্রেজেন্ট থাকবে না, বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইজ ইকাল টু 0 হবে। একইভাবে যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে ওয়াই টার্ম প্রেজেন্ট থাকবে না, তার মানে সমীকরণটা হবে তখন এক্স প্লাস, ঠিক আছে, bz প্লাস d ইজ ইকাল টু 0, আর জেড অক্ষের সমান্তরাল হলে সমীকরণ হবে তখন ax প্লাস by প্লাস d ইজ ইকাল টু 0, ঠিক আছে। তাহলে সমীকরণগুলো বোঝা গেল যে এক্স অক্ষের সমান্তরাল হলে প্রথমটা by প্লাস cz অর্থাৎ x টার্ম থাকবে না, y অক্ষের সমান্তরাল হলে সমতলের সমীকরণ হবে ax প্লাস bz প্লাস d ইজ ইকাল টু 0, অর্থাৎ y টার্ম থাকবে না, এবং জেড অক্ষের সমান্তরাল হলে জেড টার্ম থাকবে না, দ্যাট ইজ ax প্লাস by প্লাস d ইজ ইকাল টু 0, ঠিক আছে। এখানে লক্ষ্য কর এখানে কিন্তু তিনটে ভ্যারিয়েবল দেখতে লাগলেও অ্যাকচুয়ালি তিনটে ভ্যারিয়েবল নয়। লক্ষ্য করো আমাদের সমতলের সমীকরণ বের করতে গেলে কি কি আমার দরকার? এখানে লক্ষ্য করো যে এ বি সি ডি জেনারেল ফর্মে চারটে আননোন কনস্ট্যান্ট থাকলেও কিন্তু চারটে নয়, আমরা যদি ডি দিয়ে ডিভাইড করে দিই তাহলে কি আসবে বলো? এ বাই ডি, বি বাই ডি, সি বাই ডি প্লাস 1। তার মানে এ বাই ডি কে যদি ক্যাপিটাল এ, বি বাই ডি কে ক্যাপিটাল বি, আর সি বাই ডি কে যদি ক্যাপিটাল ডি ধরে নিই, তাহলে কিন্তু আলটিমেট তিনটে ভ্যারিয়েবলে কনভার্ট হয়ে গেল। তার মানে তিনটে আননোন কনস্ট্যান্ট আছে, সুতরাং এই তিনটে আননোন কনস্ট্যান্টের যে প্রপোর্শনাল ভ্যালু সেটা যদি পেয়ে যায়, ঠিক আছে, বা ভ্যালু যদি পেয়ে যায়, তাহলে কিন্তু সমতলটা পুরোপুরিভাবে নির্ণয় করা সম্ভব। এখানেও লক্ষ্য করো আমি যদি সমান্তরাল ফর্ম করি, এখানে এই তিনটে ভ্যারিয়েবল দেখতে লাগলেও অ্যাকচুয়ালি দুটো ভ্যারিয়েবল, কারণ ডি দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে বি বাই ডি সমান ক্যাপিটাল বি, আর সি বাই ডি ক্যাপিটাল ডি ক্যাপিটাল সি ধরে নিচ্ছি প্লাস 1। তার মানে কি দুটো ভ্যারিয়েবলে কনভার্ট হয়ে গেল কিনা? অ্যাকচুয়ালি এটা দুটো ভ্যারিয়েবল। তুমি যদি সমীকরণটা by প্লাস সিজেড প্লাস ডি না ধরে তুমি by প্লাস সিজেড প্লাস 1 ধরো, তাতেও কোনো ক্ষতি নেই, ঠিক আছে, কিন্তু ওয়াই জেড টার্ম থাকবে, এক্স টার্ম থাকবে না। এবারে আমরা আসবো xy সমতলের সমীকরণ কি হবে? xy সমতল, ঠিক আছে, xy সমতলের সমীকরণ কেমন হবে? এখানেও সেই সঞ্চারপত্র আইডিয়া দিয়ে আমরা কাজ করব। দেখো xy সমতলের উপর, xy সমতল হচ্ছে এইটা, তাহলে xy সমতলের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক কি থাকবে? x কোঅর্ডিনেট থাকবে, y কোঅর্ডিনেট থাকবে, আর z কোঅর্ডিনেট কিন্তু শূন্য হবে, তাই না? তার মানে লক্ষ্য করো এর উপরে যে কোনো বিন্দু স্থানাঙ্ক কিন্তু x, y, 0 হবে।
সুতরাং জেড কোঅর্ডিনেট 0, তাহলে এটা হচ্ছে শর্ত, ঠিক আছে। সুতরাং জেড ইজ ইকাল টু 0 হবে কি xy সমতলের সমীকরণ। একইভাবে yz এর উপরে x কোঅর্ডিনেট 0, তার মানে x ইজ ইকাল টু 0 হবে yz সমতলের সমীকরণ। একইভাবে zx তলে y কোঅর্ডিনেট সবসময় 0, তাহলে y ইকাল টু 0 হবে কি zx সমতলের সমীকরণ। তাহলে xy সমতলের সমীকরণ z ইজ ইকাল টু 0, yz সমতলের সমীকরণ x ইজ ইকাল টু 0, আর zx সমতলের সমীকরণ y ইকাল টু 0। এটা খুব ইজিলি আমরা বুঝতে পারছি, ঠিক আছে। এইবারে আসবো আমরা ইন্টারসেপ্ট ফর্ম। ইন্টারসেপ্ট ফর্মে আমরা সমীকরণ কি করে পাবো? ধরো কোনো সরলরেখা, কোনো সমতল x অক্ষ, y অক্ষ, z অক্ষকে তিনটে বিন্দুতে কাট করছে, অর্থাৎ ইন্টারসেপ্ট ফর্মে আমরা কিন্তু সমীকরণটা বের করব। টু ডাইমেনশনে দেখো সমতল x অক্ষ y অক্ষকে কাট করে না, তখন ইন্টারসেপ্ট ফর্মটা কিরকম ছিল বলো? x বাই a প্লাস y বাই b ইকাল টু 1। এটা হচ্ছে a, এইটা b। এইখানে লক্ষ্য করো x অক্ষ, y অক্ষ, z অক্ষ থেকে তিনটা অংশ থেকে কাট করছে, তাহলে এটা থেকে a, এটা থেকে b, এটা থেকে c, ঠিক আছে। সমীকরণ তাহলে কত হবে? এই পয়েন্টটা কত? a 0 0। এটা y অক্ষকে যে বিন্দুতে কাট করছে সেটা 0 b 0, আর z অক্ষকে কাট করছে 0 0 c পয়েন্টে। তাহলে তিন বিন্দুগামী যে সূত্র, ঠিক আছে, সেটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা যে সমীকরণটা পাবো সেটা কিন্তু আমরা পাবো x বাই a প্লাস y বাই b প্লাস z বাই c ইজ ইকাল টু 1, ঠিক আছে। তার মানে দেখো টু ডাইমেনশনে সরলরেখার সঙ্গে থ্রি ডাইমেনশনে সমতলের একটা ভালো রকম মিল আছে, ভালো রকম, ঠিক আছে। অর্থাৎ ওইটার যে সমস্ত ফর্মুলাগুলো তোমরা শিখেছিলে বা যে ধরনের ফর্মগুলো ছিল, ঠিক আছে, তার সঙ্গে কিন্তু এই সমতলের সমীকরণের অনেকটাই ম্যাচ করবে, ঠিক আছে। কিন্তু টু ডাইমেনশনের সরলরেখার সঙ্গে থ্রি ডাইমেনশনের সরলরেখার কিন্তু খুব একটা মিল নেই বললেই চলে, ঠিক আছে। কারণ এখানে থ্রি ডাইমেনশনের সরলরেখার কনসেপ্টটা পুরো অন্যরকম, ডাইরেকশন কোসাইনের সঙ্গে যুক্ত আছে, ঠিক আছে। কিন্তু সমতলের সমীকরণের চেহারার সঙ্গে এবং দেখবো আমরা কয়েকটা ফর্মুলার সঙ্গেও কিন্তু একদম হুবহু মিল আছে, ঠিক আছে। সুতরাং মনে রাখতে কিন্তু আমাদের সহজ হবে টু ডাইমেনশনের ফর্মুলাগুলো যদি মনে থাকে। তাহলে এরকম সমীকরণকে আমরা কি বলবো? এরকম সমীকরণকে আমরা বলবো ছেদিতাংশ আকার বা ইন্টারসেপ্ট ফর্ম। এবং এই ফর্ম থেকে আমরা কি বুঝবো? যে এক্স অক্ষকে এই সমতলটা a 0 0, y অক্ষকে 0 b 0 এবং z অক্ষকে 0 0 c পয়েন্টে ছেদ করে, ঠিক আছে। এটা আমরা তাহলে পেলাম। নেক্সট ক্লাসে আবার আমরা বাকিটা আলোচনা করব।